প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ট্রাভেল সিরিজে। প্রায় 4 বছর পর আমি যেতে চলেছি নর্থ সিকিম। এই জার্নিতে আমার পার্টনার ছিল আমার দাদা আর তুষার। এই জার্নিতে আমি তোমাদের সাথে শেয়ার করব কাটাও ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট এবং 2 বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের কিছু ঘটনা। রোড কন্ডিশন, পারমিট, হোমস্টে ডিটেলস, ট্রিপ প্ল্যান সব কিছু পেয়ে যাবে আমার এই ট্রাভেল সিরিজে। পুরো ট্রাভেল সিরিজটা দেখার জন্য অনুরোধ রইল। ট্রাভেল সিরিজ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি চট করে। তো চলো শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল 18ই ডিসেম্বর 2025 সন্ধ্যে 7:30টায় আমার হোম টাউন বহরমপুর থেকে পাঙ্গানের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। অল রাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও শুরু করছি মোহন থেকে। বাড়িতে ভিডিও স্টার্ট করতে পারিনি। তো আজকে আমরা যেতে চলেছি নর্থ সিকিম। প্রায় 2021 সালে গেছিলাম, তারপর এখন অবধি যাইনি। এই যে পিছনে আমাদের বাইক টাইক সবই আছে, আর এদিকে তুষারেরও বাইক এসে। তো চলো রাস্তায় বেরিয়ে একদম কথা হচ্ছে। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 7:47। আমরা এখন বেরোলাম হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। প্রায় আমরা 1 ঘন্টা লেট, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই। তো চলো, গির্জার মোড়ে অভিদা মনে হয় দাঁড়িয়ে আছে, একবার দেখা করবো, দেন ওখান থেকে একদম টান টান বেরিয়ে যাবো। তো এখন বাজে প্রায় 8টা, 8:30 মতো। আমরা পার করলাম হচ্ছে মোরগ্রাম জাস্ট। আর এদিকের রাস্তার অবস্থা খারাপ। আমি পিছনে বসে আছি, দাদা চালাচ্ছে, কিছুটা চালাক, তারপর মালদা থেকে আমি আবার চালানো শুরু করব। আমরা এখন পার করছি আহিরন ব্রিজ। ওটা এশিয়ার সবথেকে দীর্ঘতম সাঁতার রেস এখান থেকেই হয়, আমাদের কলেজ ঘাট অবধি। কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা ঢুকে যাবো। এই বাসে একটু ঠান্ডাটা কম তাই মনে হচ্ছে, বাট কুয়াশাটা অনেক মানে যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গায় কুয়াশা। তোমরা অবশ্যই যারা এখন রাইড করবে, যারা ইয়েলো ক্যাব ইউজ করবেই। আমরা পারদেশি ধাবাতে দাঁড়াবো, আর বেশি দেরি নেই পারদেশি ধাবায়। মোটামুটি আর 8-9 কিলোমিটার মতো বাকি আছে। রাত্রেবেলায় সেরকম কিছু দেখানোর মতো নেই, সেম রুটই। আর চরম ঠান্ডা। আমি একটা হাফ গেঞ্জি পরে আছি, হাফ টি শার্ট, তারপর গুলিকট পরে আছি, তারপর রাইডিং জ্যাকেট, তাও ঠান্ডা লাগছে। যারা রাইড করবে ভালো প্রিপারেশান নিয়ে এসো, চরম ঠান্ডা। ফাইনালি আমরা পারদেশি ধাবাতে এসে জাস্ট দাঁড়ালাম ডিনার করার জন্য। চরম ঠান্ডা, চরম মারাত্মক ঠান্ডা। ওইদিকে গিয়ে যে কী হবে আমি তো সেটাই ভাবছি। যারা আসবে ভালো প্রিপারেশান নিয়ে এসো, মানে পারলে, মানে যাদের কাছে গুলিকট নেই বা কোনো সেরকম কিছু নেই, মোটা কিছু কোনো দরকার নেই, একটা ভালো রেনকোট কিনে নাও। বৃষ্টিতেও কাজে লাগবে, প্লাস হচ্ছে তোমার ঠান্ডা তো রেনকোট পরে নিলে ওটা কোনো হাওয়া ফাওয়া কিচ্ছু আসবে না, পুরো সব কিছু একদম আটকে যাবে। একটা ভালো রেনকোট জিলের, আমি যেমন জিলের ইউজ করি, প্রমোশন করছি না বাট বলছি জিলের খুবই ভালো। আর এরকম এই যে, তো ওইখান থেকে ডিনার করবো, বেশ থালি বললাম, খেয়ে একদম টান টান আবার বেরিয়ে যাবো। রাস্তায় কুয়াশা দেখো, এখন বাজে প্রায় 12টা বাজতে চললো, 11টা 51। রাস্তায় কুয়াশা দেখো, মারাত্মক লেভেলের কুয়াশা, মারাত্মক। কিছু কিছু জায়গায় এত কুয়াশা আসছে যে সামনের একটা কোনো 4 চাকাকেও দেখা যাচ্ছে না। এই জায়গাটাতেও কুয়াশা কম, পিছনে কিছু জায়গা ফেলে আসলাম। এখনও আমার ভয় লাগছে, সামনে রায়গঞ্জ বাইপাস আসছে, ওখানে সব থেকে বেশি কুয়াশা হয়, সব থেকে বেশি। রায়গঞ্জ বাইপাসে উঠে পড়েছি, বাট সেরকম কুয়াশা দেখতে পাচ্ছি না। সামনে গিয়ে যাই না কি অবস্থা হতে চলেছে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। সবাই প্রিপারেশান নিয়ে এসো, বারবার বলছি ভিডিওতে, যারা রাইড করবে এই সময় ভালো প্রিপারেশান নিয়ে এসো। জাস্ট দেখো দেখো, জাস্ট দেখো কুয়াশা, কুয়াশা দেখো, কুয়াশা জাস্ট দেখো ভাই সাহাব, দেখো দেখো, ওরে বাপরে। তো আমরা এখন আছি হচ্ছে ডালখোলা বাইপাসে, জাস্ট উঠবো। মারাত্মক লেভেলের ফগ এখানে, সেই জন্য যে দেখতে পাচ্ছ পিছনে কিছু দেখা যাচ্ছে না। এরকম ফগের অবস্থা দেখো, প্রচণ্ড অবস্থা খারাপ। ওই জন্য দাঁড়ালাম। তুষার তো ইয়েলো ক্যাপ লাগালো, আমি এখনও লাগাইনি। দেখি যাই, শিলিগুড়ি এখান থেকে 140 বাকি আছে, আর মাঙ্গান 275 মতো বাকি আছে। দেখা যাক। আর অবস্থা দেখো পিছনের, পুরো ফগে একবারে পুরো ভরে গেছে। আমরা এখন আসি হচ্ছে ডালখোলা বাইপাসে, আর অবস্থা দেখো ডালখোলা বাইপাসের। ডালখোলা বাইপাসের অবস্থা দেখো গাইজ। ফগে ক্যামেরায় জানি বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে অন্য লেভেলের কুয়াশা, অন্য লেভেলের। 65-70-এর বেশি গাড়ি স্পিড আপই করা যাচ্ছে না, মানে এত কুয়াশা গাইজ। জাস্ট দেখো, কিছু দেখা যাচ্ছে না সামনে।
নাথিং, পুরো ভিজিবিলিটি জিরো। এখান থেকে আবার একটু ভিজিবিলিটি পেলাম। জাস্ট দেখো গাইস, দেখো জাস্ট কুয়াশা কাকে বলে, পুরো অন্ধকার হয়ে গেছে। বাপরে বাপ, আর এবার রাস্তা খারাপ শুরু হলো এর মধ্যে। তো আমরা আছি এখন ইসলামপুর, ঢুকবো। এখান থেকে শিলিগুড়ি আর আছে 100 কিলোমিটার মতো। পাশে ট্রেন যাচ্ছে, তোমরা শব্দ শুনতে পাচ্ছ। আর এত কুয়াশা, লিটারালি চোখ জ্বলছে। আমি হাফ মানে ইয়ে পরেছিলাম, মানে মাস্ক টাইপের যেগুলো, বাট হলো না, বালাক্লাভা বের করতেই হলো। মানে মুখ চোখ সব জ্বলে যাচ্ছে প্রচণ্ড, বুঝতে পারছি। দেখো ধোঁয়াও বেরোচ্ছে কথা বললে। আর হয়তো 1.5 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব শিলিগুড়ি। সকালে হয়তো শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো নাকি ঠিক নেই। ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার আছে, বাট মনে হয় রাত থাকতে থাকতে ভোর হওয়ার আগে আমরা ঢুকে যাব। আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই যে পেট্রোল পাম্পে, এখানটায়। এখানে দাদা আর তুষার একটু বাথরুমে গেছে, সেই নামে এখানে একটু বসে আপাতত রেস্ট করছি। ভাবলাম একটু ঘুমাবো, বাট ঘুমানো মানে শোয়ার কোনো জায়গা পেলাম না। তো এখানে দাঁড়িয়েছিলাম চাটা খেতে, প্রায় আমরা 1.5 ঘন্টার মতো এখানে রেস্ট নিলাম। সবার ঘুম পাচ্ছিল, পাওয়ার ন্যাপটা নেওয়া খুব দরকার ছিল। আর এখানে এই যে কাকা আগুন ধরিয়ে দিয়েছে আমাদের জন্য, ঠান্ডায় কাঁপছিলাম। এবার এখান থেকে যাবো শিলিগুড়ি, আর 80 মতো বাকি আছে, একটানে চলে যাবো। আর রোদ ওঠা অবধি একটু কষ্টই হবে, তাছাড়া শরীর এখন চাঙ্গা হয়ে গেছে। একটু আগে কাঁপছিলাম পুরো। তো প্রায় আমরা 1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে বেরোলাম। এখনও কুয়াশা, বিভৎস কুয়াশা রাস্তায়। আর এটা হচ্ছে দিনের মানে সব থেকে ঠান্ডা হয় যে সময়টা, সেটা সেই সময়টা মানে ভোরবেলায় সব থেকে বেশি ঠান্ডা। সূর্য ওঠা অবধি এই টাইমটা সব থেকে বেশি কোল্ড হয়। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। এখন বাজে 5:52, আর কিছুক্ষণের মধ্যে সানরাইজ হবে, দেখতে পাচ্ছ। তার সেটা প্রমাণ নেই যে ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো অরেঞ্জ হয়ে গেছে স্কাই। দারুণ লাগে এই সানরাইজ। শিলিগুড়ি থেকে প্রায় আমরা 40 কিলোমিটার মতো পিছনে আছি। তার মানে 40 কিলোমিটার পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেছি। আর এদিকে সারি সারি চায়ের বাগানও শুরু হয়ে গেছে। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার আছে। আরও একটু যখন রোদ একদম একটু ওপরে সূর্য উঠবে, তখন আরও একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা বেঙ্গল সাফারি ক্রস করছি। আর এখান থেকে করোনেশন ব্রিজ হয়তো আর 17-18 কিলোমিটার হবে হয়তো এখান থেকে, আই থিঙ্ক। আমি একদম প্রপার জানি না, মানে মনে পড়ছে না। সেই মোড়ে আমরা চলে এসেছি, যেখান থেকে ঘুরলে পুরো পাহাড়ের সৌন্দর্য, নর্থ বেঙ্গলের সৌন্দর্য পুরো ফুটে ওঠে। সেই ফেমাস, দেখো অসাধারণ হাওয়া, দেখো হাওয়া চলছে, দেখো জাস্ট ঝড়ের মতো হাওয়া চলছে। আমরা সেবক থেকে জাস্ট ক্রস করে এসে করোনেশন ব্রিজ ক্রস করে এসে দাঁড়ালাম এখানে। এখান থেকে আর মাঙ্গান মোটামুটি 111 কিলোমিটার মতো বাকি আছে। 4-5 ঘন্টা টাইম লেগে যাবে। একটু দাঁড়াবো, ছবি তুলবো, আর রাস্তাও খারাপ আছে, খেতেও দাঁড়াতে হবে। তো গোপ্রোতে মনে হয় জাস্টিফাই করতে পারবে না যে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, 4 চাকা আটকেছে, আমরা বাইক নিয়ে বেরোই, পাশ থেকে দেখি বেরোনো যায় নাকি। বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে ল্যান্ডস্লাইডের কাজ চলছে নতুন, আচ্ছা রাস্তার কাজ। এই যে এই পাশে পুরো কাঞ্চনজঙ্ঘার এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখো, আমরা আগে যখন এসেছিলাম এটা পুরো ল্যান্ডস্লাইড জোন ছিল এই জায়গাটা। সিকিমের সেই ফ্লাডের চিহ্ন দেখো এখনও আছে। এই পাশে সব নেট করা আছে নিচে, যাতে পাথর ফাথর বা গাছ টাছ যদি ল্যান্ডস্লাইডে পড়ে সেগুলো যাতে আটকে যায়। আর নিচে পুরো এখনও অবধি সেই মানে ফ্লাড এসেছিলো, সেটার কাজ এখনও অবধি ঠিক করতে পারেনি। মানে কি লেভেলের ফ্লাড হয়েছিল। আগে আমরা এই দিক দিয়ে যেতাম, এটা দিয়ে যেতাম। এটা নতুন তৈরি করে দিয়েছে ব্রিজটা। তো এখান থেকে লাচিয়ান 115। হ্যাঁ দেখো, এটা হচ্ছে রংপুর নতুন ব্রিজ। এটা পার করলে আমরা এন্টার করে যাবো সিকিমে। ওপরে লেখা আছে সিকিম, ওয়েলকাম টু সিকিম। তো আমরা এখন ক্রস করছি হচ্ছে সিংথামের মার্কেট এরিয়া। আর চরম ট্রাফিক এখানে, চরমই ট্রাফিক। লাচেন 104, ডিকচু 30,
চুমথাং 89। তো ভুল করে আমরা নেমে গেছিলাম একটা ভুল রাস্তায়। মাঙ্গানের রাস্তা উপর দিয়ে যেতে হতো, বাট আমরা নিচের দিকে নেমে গেছিলাম, সেই আবার উপর দিকে উঠতে হচ্ছে। মাঙ্গান যাওয়ার লাস্টের যে 34-35 কিলোমিটার আছে, সেটা হচ্ছে খুবই খারাপ রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা এরকম পুরো স্ল্যাশ একবারে। জানি না নতুন করে ল্যান্ডস্লাইড হয়েছে নাকি, তবে চরম স্ল্যাশ। পুরো এখানে কাজ চলছে, এখানে পুরো পাথর তোলা ল্যান্ডস্লাইড হয়েছে কেবল, মানে ওপর থেকে হয়তো পাথর ভেঙেছে, সেগুলো নিচে পড়েছে। অবস্থা দেখো মাঙ্গান যাওয়ার রাস্তা। গাইজ রাস্তা দেখো, গাইজ রাস্তা দেখো, জাস্ট এটা রাস্তা না ল্যান্ডস্লাইড কোনোটাই বোঝা যাচ্ছে না। জাস্ট দেখো, জাস্ট রাস্তা পরিষ্কার হলো আর আমরা এখন যাচ্ছি। চারিধারে গাড়ি আটকে দিয়েছে। বাপরে, নর্থ সিকিম আর নর্থ সিকিম নেই। এই রাস্তাগুলো দিয়ে আমরা হয়তো আগে যাইনি, অন্য রাস্তা ছিল, হয়তো ধসে গেছিলো। এই রাস্তাগুলো নতুন করে আবার তৈরি করেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, মানে তৈরি এখনো চলছে। দেখো নর্থ সিকিম যাওয়ার রাস্তা। পুরো স্ল্যাশে ভর্তি। পুরো স্ল্যাশ সব। মাঙ্গান ঢোকার আগের অবস্থা দেখো, এখানে আবার ল্যান্ডস্লাইড না কি কাজ হচ্ছে, এখানে আবার আটকে দিয়েছে। ওইদিকের গাড়ি আসছে, তারপর এদিককার গাড়ি ছাড়বে। গাইজ নর্থ সিকিম যাওয়ার রাস্তা কি দারুণ না, দারুণ সুন্দর রাস্তা। গাইজ চারিদিকে কিচড়ই কিচড়, কিচড়ই কিচড়। পুরো সাদা গাড়ি কালো হয়ে যাবে যা হচ্ছে মনে হচ্ছে। বাপরে, যারা আসবে অফরোড টায়ার অবশ্যই বাইকে লাগিয়ে নিয়ে আসো, নাহলে
অবস্থা খুব শোচনীয় হতে চলেছে তোমাদের। যদি অন রোড টায়ার থাকে তো গাড়ি স্কিড করে যে কতবার তোমরা আছাড় খাবে ধারণার বাইরে। আর কতটা ক্লাইম দেখো সামনে, কতটা উঠতে হবে একটানে। বাপরে, ভাই সাহাব। সুন্দর একটা ওয়াটারফল, সুন্দর একটা ওয়াটারফল, এরকম খারাপ রাস্তায় সুন্দর ওয়াটারফল। গাইস রোড দেখো, রোড কন্ডিশন দেখো। এমটিএসটা অফ করে নিলাম। বাপরে বাপ, তো এই যে অফ রোড করে আসার পরে এই দুটো বাইকের অবস্থা এরকম কিছু। কেমন ছিল? এই সেই পাথর 2021 সালে দেখার পরে আবার এখন দেখছি। আমার পিছনেও একটা পাথর আছে, মানে অন্য গাড়িতে, সেটা না, ওটা ছোট পাথর, এটা বড় পাথর। সামনে আইস ক্যাপ মাউন্টেন হালকা হালকা দেখাচ্ছে, একদম পিকে হালকা হালকা স্নো পড়েছে। ফ্রেশ স্নো বলে তো মনে হচ্ছে না। আর উপর দিয়ে যে কত রাফায়েল যাচ্ছে আজকে, প্রায় 10-12টা রাফায়েল মানে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সামনে চলে এসছে একটা সুন্দর ভিউ, সুন্দর ব্রিজ, পাশে একটা হেঁটে যাওয়ার ব্রিজ আছে, আর এটা বাইকের যাওয়ার আর 4 চাকা যাওয়ার ব্রিজ। সুন্দর ভিউ সাথে। আর বলে দিই, নর্থ সিকিম যারা যাচ্ছ, মাঙ্গানে আছে লাস্ট পেট্রোল পাম্প। আর এখানকার রাস্তাগুলো এত ন্যারো ন্যারো রাস্তা যে একটা লরি গেলে আর যাওয়ার কোনো অপশানই নেই। দেখো কতটা ন্যারো ন্যারো রাস্তা এখানকার। এদিকে রাস্তা ছিল সব ধসে নেমে গেছে, এদিকে নিচের দিকে তাকাতে ভয় লাগছে। তো মাঙ্গার পেট্রোল পাম্প থেকে আমরা যে হোমস্টেতে থাকবো সেটার নাম হচ্ছে সাকজাল্লি হোমস্টে। একদম মাঙ্গান যে হেলিপ্যাড আছে ওখানটাতেই, ওই হোমস্টেটা ওখানটাই। আমাদের মাঙ্গান পেট্রোল পাম্প থেকে হচ্ছে ওই 4.5 কিলোমিটার মতো, যেখানে আমরা যাচ্ছি। তারপর লামা ভাইয়ের কাছ দিয়ে পারমিটও নিতে হবে। আমি যে হোমস্টেতে থাকছি সেটা আসার জন্য তোমরা যে কাউকে বুকিংয়ের জন্য সাকজাল্লি হোমস্টে, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। বাট যদি রাস্তা তোমাদের না বুঝতে পারো তাহলে তার জন্য কাউকে একটা জিজ্ঞেস করে নেবে যে মাঙ্গান হেলিপ্যাড কোন দিকে। আর এদিকের ভিউ দেখো, ওফ অসাধারণ লাগছে। তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি একদম হেলিপ্যাড থেকে। জাস্ট এখানে আমাদের হোমস্টে, আর এখান থেকে এটা হেলিপ্যাড, আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই পাশে কোথাও একটা থেকে এভারেস্টের পিক দেখা যায়, হ্যাঁ, যতদূর সম্ভব। কি লাগছে দেখো এখানে,
বাইক নিয়ে যা ছবি আসবে। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম সাকজারলি হোমস্টেতে। আমি ঢুকিও নি, জামা প্যান্টও চেঞ্জ করিনি, গাড়ির লাগেজও নামাইনি, জাস্ট চাবিটা অফ করে নিই। জাস্ট এখান থেকে যে ভিউটা আসছে দেখো তোমরা, জাস্ট আমি কিচ্ছু বলবো না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখো। আর কি বলবো, এবার ফ্রেশ ট্রেশ হই, তারপর ভিডিও ছবি যা আসবে এখানে মাথা নষ্ট কর। আগে ফ্রেশ আপ হয়ে নিই, খাওয়া দাওয়া করি, পেটে কিচ্ছু নেই। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, জাস্ট খাবার এলো, খেতে বসলাম। বাইরে খেতে খেতে এই হোমস্টে থেকে আমার খাবারে আছে ভেজ, যদি মানে মেনলি আমি ভেজ খাই। এখান থেকে খেতে খেতে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখ। জাস্ট ইমাজিন করো, ফোনে তো তোমরা বুঝতেই পারছো না, নিজের চোখে যেটা দেখছি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। এপাশে পুরো এরকম রেঞ্জ আছে পাহাড়ের, আর এখান থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে এখানে আমি লাঞ্চ করছি আলাদাই। লাঞ্চ করে নিই, তারপর ফটো ভিডিও রিলস সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রামে যেতে হবে। নিচে শো হচ্ছে, তাড়াতাড়ি যাও, তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো।